ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। তো লাস্ট দিন আমরা ক্যাপাসিটারের সিঙ্গেল ক্যাপাসিটার নিয়ে আলোচনা করছিলাম। সিঙ্গেল ক্যাপাসিটার ব্যাপারটা কি, যদি একটা আমি বিচ্ছিন্ন কোনো পরিবাহী নিই এবং তাতে যদি আমি কিউ আধান দিই তাহলে এর পৃষ্ঠে বিভবটাও বাড়বে। ঠিক আছে, তাহলে বিভবটা কীভাবে বাড়বে, যে কিউ প্রপোর্শনাল টু ভিউ এই রিলেশনে বাড়বে। তো সেখান থেকে আমরা পেয়েছিলাম কিউ ইকুয়াল টু সিভি। এই সিটাকে কি বলে, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। আরও কি শিখেছিলাম, যে এই আধান যেহেতু সঞ্চিত হচ্ছে তার জন্য এর পৃষ্ঠে কি হচ্ছে, একটা শক্তি সঞ্চিত হচ্ছে। সেই শক্তিকে বলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইউ হিসেবে লিখেছিলাম। ইউ ইকুয়াল টু কী হচ্ছে, এর মানে এই আধান এর পৃষ্ঠে সঞ্চিত হওয়ার জন্য যে শক্তির সঞ্চিত হবে সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, বা এটাকেও লিখতে পারি কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এই রিলেশনগুলো আমরা কতদিন পেয়ে গেছিলাম। তো আজকে আমরা কি দেখব, এই তো এটা একটা শেপ ছিল, তো এই শেপের তো আমরা আমাদের কিভাবে পারবো ক্যাপাসিটেন্স বের করতে, যদি আমাদের কোনো পার্টিকুলার কোনো শেপ না জানা থাকে। তো আজকে আমরা যে পার্টিকুলার শেপ বা যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত সেই জিনিসটা আনবো, সেটা হচ্ছে একটা গোলীয় ধারক, মানে স্ফেরিক্যাল কন্ডাক্টরের কথা বলবো, যার ক্যাপাসিটর গোলীয় কোনো পরিবাহীর ধারকত্ব বের করব। ঠিক আছে, এইবার গোলীয় ধারক মানে স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, ধারক কথা ইংরেজি মানে বা ইংরেজিতে বলে ক্যাপাসিটার। তো যদি একটা গোলীয় কোনো ধারক আরেকটা কোথায় হবে, সে আরেকটা ইনফিনিটিতে হবে। মানে আমরা জেনারেলি মূলত আমরা কি ক্যাপাসিটারের ক্ষেত্রে দুটো পরিবাহীর ব্যবহার করি। তো একটা পরিবাহী যদি বলি, দ্বিতীয়টা সবসময় মনে রাখবে, যদি একটা কোনো পরিবাহীর কথা বলি দ্বিতীয় পরিবাহীটা কোথায় ধরবো, অসীমে আছে। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমি শুরু করছি আজকে, তাহলে শুরু করছি গোলীয় ধারকের ধারকত্ব দিয়ে। তো গোলীয় ধারক, তাহলে অ্যাট ফার্স্ট আমি একটা গোলক আঁকি। তো ধরলাম এখানে একটা গোলক, আর ব্যাসার্ধের আমি একটা গোলক আঁকছি। তো আর ব্যাসার্ধের যদি গোলক হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা গোলক কোথায় হয়ে যাবে, আরেকটা গোলক আছে ইনফিনিটিতে আছে, মানে ইনফিনিটি ব্যাসার্ধ, মানে ইনফিনিটি ব্যাসার্ধেরই ধরে নিলাম একটা গোলক আছে ইনফিনিটিতে। কেন, আমরা যখনই পোটেনশিয়াল ডিফারেন্সের কথা বলবো, এটা কি বলেছিলাম, ভি টার্মটা কি, বিভব পার্থক্য। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সে যখন কথা বলবো তখন আমি কি লিখবো, ভি আর মানে পৃষ্ঠে কত বিভব আছে মাইনাস ভি ভি ইনফিনিটি, সেরকমভাবে কথা বলে। তো দেখো ভি ইনফিনিটি মানে বিভব অসীমে কত থাকে, 0। তাহলে সেক্ষেত্রে আমি ভি আরটাই লিখতে পারি সব সময়। ঠিক আছে, এই ভি আরটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। যদি ভি আরটা ক্যালকুলেট করে নিই বিভবটা, তাহলে সেক্ষেত্রে এই যে টার্মটা আমরা যদি ক্যাপাসিটেন্সে করি, তাহলে এইখানটাতে সি টার্মটা ইকুয়াল টু, দেখো কী লেখা আছে, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাই তো, কিউ তো আমার জানা আছে বাট ভি জানা নেই। ঠিক আছে, এবার ভিটাই আমরা বের করব। তাহলে এবার দেখি কিভাবে এই পরিবাহী পৃষ্ঠে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা ভিটা করছি। তো আমি এর আগেও কিন্তু বলেছিলাম, একটা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তার পৃষ্ঠের নিকটতম বিন্দুতে, কি বলছে, যে কোনো পরিবাহীর ক্ষেত্রে পৃষ্ঠের নিকটতম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়, নিয়ারেস্ট পয়েন্টে মনে আছে, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত, সারফেস চার্জ ডেন্সিটি মানে আধান তলমাত্রিক ঘনত্ব যা হবে ডিভাইডেড বাই এপসাইলন নট, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, পৃষ্ঠের নিকট মানে এখানে 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 সব পৃষ্ঠের কাছাকাছি বিন্দুতে। এবং এটা যেহেতু ভেক্টর সাইন, এর একটা ডিরেকশন থাকবে এন ক্যাপ। এই এন ক্যাপটা কি, পৃষ্ঠের যে কোনো তল যদি একটা নিয়ে নিই, এই তলের থেকে লম্ব বরাবর, যে কোনো একটা তল যদি নিই তার থেকে লম্ব, এটা যদি তল নিই তার থেকে লম্ব বরাবর এই দিকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো এখানে সিগমা কথার অর্থ কি, সারফেস চার্জ ডেন্সিটি মানে টোটাল কতটা চার্জ দেবো। যদি এর মানটাই বের করতে চাই তাহলে মান ই মড যদি লিখি, তাহলে মানটা কীভাবে পাবো, সিগমাটাকে কীভাবে লেখা যায়, সিগমা ইকুয়াল টু কিউ বাই এরিয়া, টোটাল আধান কত দিয়েছি। তো আমি এখানে পৃষ্ঠে কত আধান দিয়েছি, প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে আমি কিউ আধান লিখলাম ডিভাইডেড বাই এরিয়া, একটা গোলকের এরিয়া কত, 4πr², তাই কিউ বাই 4π যত ব্যাসার্ধ আছে r²।
তাহলে এখানে ই মড ই ইকুয়াল টু আমি লিখে দিতে পারি একদম ডিরেক্টলি যে কিউ বাই এন এপসাইলন নটটাকেও মাল্টিপ্লাই করে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাই তো, এটা কোথায় পেলাম? পৃষ্ঠের নিকটতম পৃষ্ঠের নিকটতম বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড জানা হয়ে গেল। তো ইলেকট্রিক ফিল্ড যদি জানা হয়ে যায়, সেখান থেকে খুব সহজ রিলেশনে আমরা বিভবও পেয়েছি। কীভাবে বিভবটা জানতে পারি? দ্য বিভব ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু কোন বিন্দুতে আমি চাইছি বা কোথায় চাইছি, আর দূরত্বে, মানে এই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে আমি জানতে চাইছি কত। তাহলে আমি এই মানটা বসিয়ে দিই, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, ঠিক আছে। এবার কত? ডিআর। এই জিনিসটাই করে থাকি আমরা। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু, এই ক্যালকুলেশনটা ইন্টিগ্রেশনটা তোমরা খুব সহজ, এটা কিন্তু ইন্টিগ্রেশন আমি বিভব বের করতেও করে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাই করে দেওয়া। তো ক্যালকুলেশন ইন্টিগ্রেশনটা একটু নিজেরা করে নিও। কিউ বাই 4 পাই এপসাইলন নট বাইরে বেরিয়ে যাবে, ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন, সেটা হয়ে যাবে মাইনাস 1/r। সেখানে ভ্যালুগুলো পুট করে আমি পাবো ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, এটা কি রিলেশন পেলাম আমি? এটা পেলাম যে পরিবাহীর যে পৃষ্ঠে আমি বিভবটা চাইছিলাম, সেই বিভবটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আমি পেয়ে গেলাম কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এবার আমি বিভবটা জানতে পেরে গেছি পৃষ্ঠে, এবং আধান তো জানা আছেই। তাহলে এখানে আমি যে লিখে দেব যে গোলীয় পরিবাহীর ধারকত্ব, গোলীয় পরিবাহীর ধারকত্ব, আমরা ধারকত্ব নিয়েই কাজ করবো সবসময়, ক্যাপাসিটেন্স ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, और C ইকুয়াল টু কিউ বাই ভি এর জায়গায় কী মানটা পুট করব? এই মানটা পুট করব, কিউ বাই 4 পাই এপসাইলন নট। যদি 4 পাই এপসাইলন নট ভাগ দিই তাহলে এটা উপরে চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এখানে কিউ কিউ কেটে গেল, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো? সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট। একটা ইম্পর্টেন্ট রিলেশন পেয়ে গেলাম, যে ইম্পর্টেন্ট রিলেশনটাতে কী বোঝা যাচ্ছে? একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে যে ক্যাপাসিটেন্সটা মূলত এই 4 পাই এপসাইলন নটটা কনস্ট্যান্ট, মূলত আর এর উপর ডিপেন্ড করে, মানে সি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, মানে একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে রেডিয়াস যত বড় হবে, ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে, তত কিন্তু তার ধারকত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমি একটা এক্সাম্পল নিয়ে দেবো। কেমনভাবে? যদি পৃথিবীর কথা কনসিডার করা যায়, মানে পৃথিবী তো একটা চার্জ বডি, তাই তো, পৃথিবী একটা পরিবাহী। তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কত দেখি। তাহলে আমি এখন কিসে করছি? আর্থের, পৃথিবীর ক্ষেত্রে। তাহলে আর্থের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে দেখো কী কী জানা আছে আমার? রেডিয়াস জানা আছে, আর জানা আছে, আর কত? 6400 কিলোমিটার, তাই তো। এটাকে যদি আমি ব্রেক করি কত হবে? 6400, আবার মিটারে যদি করি আরও 3টে শূন্য, তাহলে 64 ইন্টু 10⁵ মিটার হয়ে যাবে, এত মিটার। তাহলে সি ক্যাপাসিটেন্স ইকুয়াল টু বের করে নিতে পারো, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট, হ্যাঁ, আর এর মানটা দিয়ে দেবো, আর এর মানটা দিয়ে দিচ্ছি এখনই, 64 ইন্টু 10⁵। এই মানটা কত? 4 পাই এপসাইলন নট। একটা জিনিস বলেছিলাম, 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু কত? 9 ইন্টু, মনে রাখতে বলেছিলাম তোমাদের, 10⁹ নিউটন কুলম টু দি পাওয়ার -2 যদি হয়, তাহলে 4 পাই এপসাইলন নটের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সি ইকুয়াল টু পেলাম 64 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই, কী হয়েছে? এটাকে আমি 9 করে দিলাম, নিচে নিয়ে চলে আসলাম, আর 10⁻⁻৯টাকে উপরে নিয়ে চলে গেলাম, তাই তো ক্যালকুলেশনটা। তাহলে এটা ইকুয়াল টু যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি, পাবো 711 ইন্টু
10⁻⁻6 ফ্যারাড। আর এই জিনিসটাকে আমি লিখব সি ইকুয়াল টু লিখব 711 মাইক্রোফ্যারাড। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমি পৃথিবীকে একটা বড় একটা পরিবাহী ভাবছি, তো পরিবাহী তো বটেই, তো সেক্ষেত্রে এত বড় ব্যাসার্ধে ক্যাপাসিটেন্স হচ্ছে মাত্র একটা 1 ফ্যারাডও নয়, 1 ফ্যারাডের থেকে অনেক ছোট। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে 1 ফ্যারাড হচ্ছে হিউজ একটা ইউনিট, হ্যাঁ, বিশাল বড় একটা ইউনিট, একক। এটা কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, ওই জন্য ব্যবহারিক এককগুলো কিন্তু ফ্যারাডের ক্ষেত্রে মানে 1 ফ্যারাড মানে ফ্যারাড কথাটা ব্যবহার করি না, ব্যবহারিক এককে আমরা মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড ব্যবহার করি, মানে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইউনিট। ঠিক আছে, ভবিষ্যতে তোমরাও প্র্যাকটিক্যাল করবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইউনিট মানে ব্যবহারিক ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কি ব্যবহার করি, মাইক্রো ফ্যারাড ব্যবহার করি, ন্যানো ফ্যারাড ব্যবহার করি। ন্যানো মানে 10⁻⁹। ঠিক আছে, এখানে থেকে দেখতে বোঝা যাচ্ছে যে কতটা হিউজ ইউনিট হচ্ছে ফ্যারাড। কারণ পৃথিবীর মতো যদি পরিবাহী, পৃথিবীরা বুঝতে পারছো রেডিয়াসটা কতটা, ঠিক আছে, এত হিউজ যদি আমি একটা পরিবাহী বানাই তাহলে মাত্র তার ক্যাপাসিটেন্স। এই জন্যই কিন্তু আমরা একটা ক্যাপাসিটেন্স মানে ক্যাপাসিটার অন্য টাইপের কম্প্যাক্ট ক্যাপাসিটার বানানোর চেষ্টা করি, যার জন্য ক্যাপাসিটেন্স যাতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে এখান থেকে দুটো জিনিস কি শিখলাম, ফার্স্ট জিনিস আমি শিখলাম এখান থেকে যে একটা পরিবাহীর ক্ষেত্রে, গোলীয় পরিবাহীর ক্ষেত্রে সি অলওয়েজ প্রপোর্শনাল টু আর হয়ে যাবে। এবং সেকেন্ড জিনিস আমি শিখতে পেলাম, একটা জিনিস মনে রাখতে হবে আমাকে, এই পরিবাহীটা গোলকটা নিরেট হোক বা ফাঁপা হোক, নিরেট বা ফাঁপা দুটো হতে পারে, দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্যাপাসিটেন্স কিন্তু একই। কেন ক্যাপাসিটেন্স একই, ফাঁপা, সবার ক্ষেত্রেই ক্যাপাসিটেন্সটা একই। কেন একই তোমরা নিজেরাই ব্যাখ্যা করো। কারণ পরিবাহী পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড থাকে, ভেতরে পরিবাহী পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড থাকে না। তার মানে ইলেকট্রিক এখানে নিরেট হোক আর ফাঁপা হোক, যদি একদম সলিড স্ফিয়ারও থাকে, সলিড গোলকও থাকে, একদম পুরো ভর্তি ম্যাটার দিয়ে, কোনো ফাঁকা জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে তাই ইলেকট্রিক ফিল্ডের মান, এই মানটাই ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই মানটাই তো পুট করেছিলাম আমি এখানে, তাহলে সেক্ষেত্রে মানের কোনো ডিফারেন্স আসবে না। এই জন্য নিরেট হোক আর ফাঁপা হোক তাই সেক্ষেত্রে কোনো হয় না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা করছে, একটা এক্সাম্পল দিই এই রিলেটেড, যে আমরা কীভাবে একটা কয়েকটা বিন্দু বিন্দু জলকণা নিয়ে আমরা করছি। তো চলে আসছি নেক্সট এক্সাম্পলে, চলে আসছে এই এক্সাম্পলটাতে, যে বলছে ইফ এন ড্রপস মানে এনখানা ড্রপ, ইচ অফ ক্যাপাসিটেন্স সি মানে প্রত্যেকটার যদি ধারকত্ব সি থাকে, কোলেজ টু ফর্ম মানে একসাথে জড়ো হয়ে যদি একটা তৈরি করে একটা সিঙ্গল বিগ ড্রপ, মানে একটা বড় যদি ড্রপ তৈরি করে, তাহলে ক্যাপাসিটেন্স অফ দ্য বিগ ড্রপ উইল বি, মানে এই বড় ড্রপটার ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে কি কোয়েশ্চেনটা করলো, যে ছোট ছোট কয়েকটা ড্রপ, ঠিক আছে, ধরলাম এই ছোট ছোট অনেকগুলো ড্রপ আছে, অনেকগুলো ড্রপ আছে, এন সংখ্যক ড্রপ আছে, আমি ধরলাম এন সংখ্যক ড্রপ বলেই দিয়েছে, এন সংখ্যক ড্রপ আছে, এন সংখ্যক ড্রপ আছে, প্রত্যেকটার ব্যাসার্ধ ধরে নিলাম আমি আর, ঠিক আছে, আর ধরলাম প্রত্যেকটাতে আধান আছে স্মল কিউ, ঠিক আছে। এবার এটা মিলে একটা বড় ড্রপ তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা বড় ড্রপ যার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, ঠিক আছে, আর এর মধ্যে বড় আধান হবে কিউ। যদি হয় তাহলে ক্যাপাসিটেন্স জানতে চেয়েছে, এটার ক্যাপাসিটেন্স বলে দিয়েছে সি, আর এটার ক্যাপাসিটেন্স কত হবে সি ড্যাশ, এই সি ড্যাশটাই আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। কীভাবে করবো আমি অঙ্কটা, দেখো এই দুটোর মধ্যে কী কী জিনিস সিমিলার আছে, মানে একই রকম কী কী পাবো। দেখো এই দুটো, এই যতগুলো ড্রপ মানে জলের কণায় যদি বলি, জলের কণাগুলো মিলিয়ে যা আয়তন হবে, একটা বড় কণা মিলেও একই আয়তনটা হবে, তাই তো। তাহলে ছোট ছোট কণাগুলোর এক একটার আয়তন কত, 4/3 পাই, যা 4/3 পাই আর কিউব, আমরা জানি গোলকের এটাই আয়তন। তাহলে এটা কটা কণা আছে, এনটা কণা আছে, তাই তো। তো এইটার যা আয়তন হবে এই বড় ড্রপটারও একই আয়তন হবে, ঠিক আছে। এই বড় ড্রপটা একটাই, তাহলে এখানে 1 লিখে দেবো, 1 × 4/3 পাই, এখানে আর কিউব মানে বড় হাতের আর কিউব, এটা দুটো সেম লিখে দিতে পারি,
তাই তো। আরেকটা জিনিস কী সিম হবে বলে দিচ্ছি, এখানে দেখো আধান টোটাল কত হবে, যদি কিউ আধান এক একটা গোলকের জলকণার থাকে টোটাল আধান কত হয়ে যাবে, এন কিউ। এখানে টোটাল আধান হয়ে যাবে এন কিউ। এবার দেখো বড় ড্রপটার আধানের কি কোনো পরিবর্তন হবে, আধান এখানেই যা থাকবে ডেফিনেটলি এখানেও একই আধান থাকবে, আধানের তো কোনো পরিবর্তন হবে, এটা ইকুয়াল টু ক্যাপিটাল কি, এন কিউ ইকুয়াল টু ক্যাপিটাল। এই দুটো জিনিস সেম থাকবে, কী সেম থাকবে, আয়তন সেম থাকবে আর মোট চার্জ সেম থাকবে, ঠিক আছে। তো এবার যদি এই রিলেশনটাকে আমি সলভ করি, দেখো 4/3 পাই, 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে এই বড় হাতের আর এর একটা মান পাচ্ছি, দেখো আর কিউ আলটিমেটলি আমার পড়ে থাকছে বড় হাতের আর কিউ ইকুয়াল টু এন r⁻³ মানে আর কিউ। তাহলে অর এখান থেকে পাচ্ছি আর ইকুয়াল টু পাচ্ছি আমি n⁻⁻⁴ স্মল আর। এটা খুব দরকারি, কেন, এবার এখান থেকে আমি ক্যাপাসিটেন্সের রিলেশনটা পেয়ে যাব কীভাবে, আমি জানি সি প্রপোর্শনাল টু আর, এটা জানা আছে লাস্ট রিলেশন রেডিয়াসের উপর। তাহলে প্রথমটার ক্যাপাসিটেন্সের সাথে, তাহলে তার মানে কি যে সি বাই সি ড্যাশ, বা সি এর রেডিয়াস কত ছিল, আর ছিল, আর বাই এই ক্যাপিটাল আর, তাই তো। এটার মানে তো তাই বোঝায় যে C1/C2 ইকুয়াল টু R1/R2। এখানে C1 এর ভ্যালু ক্যাপিটাল সি আছে, C2 ভ্যালু সি ড্যাশ ধরেছি, আর তার রেডিয়াস হচ্ছে স্মল আর, বড়টা, আর সি ড্যাশের যে ক্যাপাসিটেন্স যে গোলকটার বড় তার রেডিয়াস হচ্ছে আর, মানে ব্যাসার্ধ 4। তাহলে ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এই আর এর মানটা, এই মানটা পুট করে দেবো, কত আছে n⁻⁴ স্মল আর। তাহলে স্মল আর কেটে গেল, আর পড়ে থাকলো কি সি ইকুয়াল টু সি বাই ক্যাপাসিটেন্স সি ড্যাশ ইকুয়াল টু স্মল আর বাই আর। তাহলে হট সি ইকুয়াল টু আমার পড়ে থাকছে, সরি সি ড্যাশ বের করতে দিয়েছে, সি ড্যাশ ইকুয়াল টু আর পড়ে থাকে n⁻⁴ তো ক্যাপিটাল সি, তাই তো, এটাই আমার পড়ে থাকছে। তার মানে আমার এখানকার আনসার হচ্ছে এই আনসারটা, হ্যাঁ, যে চিন্তা। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা কিন্তু পেয়ে গেলাম। এই টাইপের অঙ্ক তোমরা বোর্ড এক্সাম অনেক ফেস করবে, যে অনেকগুলো এখানে এন সংখ্যকটা দিয়ে করালাম, কোনো কোনো নাম্বার দিতে পারে যে 64টা বা 27টা বিভিন্ন জলকণা। তাই এটা একটা ইন জেনারেল একটা, আমরা যদি ধরি আমরা কোনো ইকুয়েশন তৈরি করলাম, এনের মান যা যা চেঞ্জ করলাম, 64টা জলকণা বললে ক্যাপাসিটেন্স কত চেঞ্জ হবে, 64⁻⁴ মানে 4, ক্যাপাসিটেন্স 4 গুণ বাড়তো, যদি 27 বলতাম 3 গুণ বাড়তো, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রবলেমটা ইয়ে, ঠিক আছে। তাহলে এবার চলে আসবো নেক্সট টপিক আমাদের, যে এই তো আমরা গোলীয় পরিবাহী সম্বন্ধে আইডিয়া পেলাম, তার ক্যাপাসিটেন্সের সম্বন্ধে। এবার এই গোলীয় পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা গোলীয় পরিবাহীকে কোনোভাবে সংযোগ করতে পারি, কথাটার অর্থ কি, ধরলাম এখানে একটা গোলক আছে, আর একটা গোলক নিয়েছি, দুটো গোলক, তো এটার ব্যাসার্ধ ধরলাম R1, এটার ব্যাসার্ধ ধরলাম R2, ঠিক আছে। এটার ক্যাপাসিটেন্স C1, এটার ক্যাপাসিটেন্স C2, ধারকত্ব বিভিন্ন বিভিন্ন হবে, ঠিক আছে। দেখতে দুটোর রেডিয়াস সেম লাগলো, মানে কাছাকাছি লাগলো, মানে দুটো ডিফারেন্ট রেডিয়াস R1 R2। আর এখানে ধরলাম আমি Q1 আধান দিয়েছি, আর এখানে Q2 আধান দিয়েছি। এই যে আমার টপিকটা সিলেক্ট করা আছে যে আধান পরিবাহীর মধ্যে আধান বন্টন, তার মানে কি আধানকে এমনি বন্টন হয়ে যাবে না, এটাই কিছুভাবে আমাকে সংযোগ করতে হবে, মানে আধানটা যাতায়াতের একটা পথ দিতে হবে, তাই তো, একটা কিছু কানেক্ট করতে হবে। কী কানেক্ট করব, পরিবাহীর ক্ষেত্রে আমরা কি পরিবাহী মানে তারই আমরা কানেক্ট করব। তাহলে এই অবস্থাটা আমার কখন, যদি সংযোগের আগে, মানে আমি ধরলাম কিছুভাবে তারের দ্বারা আমি সংযোগ করছি, তাহলে এই ঘটনা, এই জিনিসটাকে আমি লিখছি আমি সংযোগের পূর্বে, পূর্বে এই এই স্ট্যাটাস আছে, ঠিক আছে। আরও কিছু জিনিস জানতে পারি, আমি লিখে দিচ্ছি যে আমি পোটেনশিয়ালটা জানতে পারি, V1 জানতে পারি, এর পৃষ্ঠে কত পোটেনশিয়াল সঞ্চিত আছে, তাই তো, কত Q1/C1 পোটেনশিয়াল, এর পৃষ্ঠে কত সঞ্চিত হয়েছে V2 ইকুয়াল টু কি Q2/C2, এইগুলো এর মধ্যে সঞ্চিত আছে, এগুলো আমরা জানলাম।
এবার এটা সংযোগের পূর্বে স্ট্যাটাস। এবার সংযোগ যদি করি মানে কীরকমভাবে, যদি এখানে একটা ওই একই গোলকটা আরেকটা দ্বিতীয় চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এটা C1 সেই ক্যাপাসিটেন্স, এটা C2 ক্যাপাসিটেন্স, সেম সব কিছু, এগুলো তো চেঞ্জ হবে না, ক্যাপাসিটেন্স কখনো চেঞ্জ হবে না। কী কে চেঞ্জ হবে, যদি আমি এখন একে তার দিয়ে সংযোগ করে দিই তাহলে কী কে চেঞ্জ হবে, মানে কোন কোন রাশি আমার পরিবর্তিত হবে। দেখো সংযোগ যদি করে দিই কী ঘটনাটা ঘটবে, আধান এক জায়গা থেকে আরেক জায়গায় মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, যেমন আমরা জলের তলের ক্ষেত্রে কল্পনা করে থাকি। তাহলে সেক্ষেত্রে তাহলে জলের তল যদি হয়, মানে ধরলাম এখানে একটা পাত্র আছে আর এখানে একটা বড় পাত্র আছে, ঠিক আছে, ইম্যাটেরিয়াল যে কার কোথায় জলের পরিমাণ বেশি আছে সেটা আমার জানার দরকার নেই। যদি এবার কানেক্ট করি দুজনের মধ্যে, আর ধরলাম অ্যাট ফার্স্ট যে এর জলের তল এইখানে আছে আর এর জলের তল এইটুকুটা আছে, তাহলে কী ঘটনা ঘটবে, যে এখান থেকে এটার থেকে জল এটাতে যাবে, তাই তো, এটার থেকে জল, কারণ এর তলটা বেশি। এবার তলটাকে আমি কীভাবে বলছি, বিভব হিসেবে ধরছি, মানে এই বিভবটা উচ্চ বিভব, এটা হচ্ছে আমার নিম্ন বিভব। তাহলে সেক্ষেত্রে আমার কিসের পরিবাহ হবে, এখান থেকে প্রবাহ হবে জলের প্রবাহ হচ্ছে, এক্ষেত্রে কিসের প্রবাহ হবে, আধানের প্রবাহ হবে। প্রবাহটা কখন স্টপ খাবে, যখন দুজনের তল ধরলাম সেম হয়ে গেল, একটা অ্যাভারেজ তল চলে আসলো, ধরলাম এখানে একটা তল চলে আসলো, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে সংযোগ ঘটলে কী হবে, আধানের বন্টন হবে, মানে আধান এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তাহলে এবার তাহলে কী বললাম, যেহেতু এখন দেখো এখানে জলের যে তলগুলি সেটা চেঞ্জ হয়েছে, প্লাস জলের পরিমাণটাও চেঞ্জ হয়েছে, মানে আধানের পরিবর্তন। তাহলে এখন কি আধান Q1 থাকবে এই পরিবাহী C1 ক্যাপাসিটেন্সের পরিবাহীর ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে? না, থাকবে না। তাহলে এটার মান ধরলাম আমি Q1 ড্যাশ, কেউ চেঞ্জ হলো। এটার মান Q2 থাকবে না, Q2 থাকবে না, কিছু চেঞ্জ হবে, Q2 ড্যাশ হবে, কিছু আলাদা হয়ে যাবে। কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস সেম থাকবে, কি থাকবে, সংযোগ হয়ে যাওয়ার পরে সব চার্জের ফ্লো বন্ধ হয়ে গেছে, এবার কি থাকবে, বিভবটা কিন্তু দুজনের সেম থাকবে। এটা হচ্ছে সমান মানে সমবিভব, দুটোর মধ্যে পোটেনশিয়ালটা সেম থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কী কী রিলেশন পেলাম, দেখো V ইকুয়াল টু আমি একটা জিনিস পেয়ে গেলাম, Q1 ড্যাশ বাই R1, ঠিক আছে, ইকুয়াল টু Q1 ড্যাশ বাই C1, এই তো এই রিলেশনটাই করছি আমি, এই রিলেশনটার মতোই, V ইকুয়াল টু Q1 ড্যাশ বাই C1 ইকুয়াল টু Q2 ড্যাশ বাই C2 লিখতেই পারি। তো এইখান থেকে দেখো আমি অবেদের নিয়ম অনুসারে ক্লাস 9-এও দিয়েছিলাম যে যদি আমরা A বাই বি ইকুয়াল টু সি বাই ডি করতে পারি, তাহলে ইকুয়াল টু লিখতে পারি A প্লাস সি বাই বি প্লাস ডি লিখতে পারি। তো তাহলে একইভাবে আমি এখান থেকে V ইকুয়াল টু লিখে দিতে পারছি Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ বাই C1 প্লাস C2। এখানে উপরেরটা কী লিখলাম, যে সংযোগের পর, এই ঘটনাটাকে আমি লিখে যাচ্ছি সংযোগের পরে, সংযোগের পরে, এটা পূর্বে ছিল, এটা পরে। তাহলে সেক্ষেত্রে সংযোগের পরে আমার এখানে মোট আধান এটা। এবার দেখো মোট আধান কি কখনো চেঞ্জ হবে? এখানে সংযোগের আগে মোট আধান কত ছিল? ঠিক আছে, মোট আধান সংযোগের আগে কত ছিল? Q1 প্লাস Q2 ছিল মোট আধান, এটা সংযোগের আগে। এখন কত হয়ে গেছে মোট আধান? Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। সংস্থা, এটা তো দুটো গোলক মিলে আমি ধরলাম একটা সংস্থা, যেটা সংস্থার এখন মোট আধান ছিল Q1 প্লাস Q2 আগে সংযোগের, আর সংযোগের পরে কী হলো Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। ঠিক আছে, তাহলে আমার কিন্তু মোট আধান কখনোই পরিবর্তন হয় না, কারণ আধান সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, আমরা ভালোভাবে জানি। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি এরা দুটো কিন্তু ইকুয়াল, আলাদা নয়। কারণ আধান কোথা থেকে আসবে? এর কারোর মধ্যে বেশি ছিল, কমে চলে গেল, কমে ছিল, বেশি চলে গেল, কিন্তু এই টোটালটা যা হবে এই টোটালটাও সেম হবে আধানের ক্ষেত্রে। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো এখান থেকে আমি একটা রিলেশন পেলাম যে এই কমন পোটেনশিয়াল V ইকুয়াল টু মোট আধান
মানে এই যে সংস্থার মোট আধান ডিভাইডেড বাই মোট C1 C2 কি ক্যাপাসিটেন্স বা মোট ধারকত্ব। এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা প্রুফ করে কিন্তু এগিয়ে যাব। এবার যদি জিজ্ঞেস করা হয় যে প্রথমটার ক্যাপাসিটি, এবার যে কিছু আমরা ইনফরমেশান জানতে চাই, ঠিক আছে, কি জানতে চাই যে প্রথমটার ক্যাপাসিটেন্স কত, তাহলে প্রথমটার ক্যাপাসিটেন্স জানবো। সি ইকুয়াল টু কি, ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি, সি ইকুয়াল টু 4/ε0 R1। তো R1 তো জানা, সেক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্স বের করতে হবে। C2 ইকুয়াল টু কি 4/ε0 R2, এভাবেও জানতে পারবো তো। তাহলে আমরা কী কী ইনফরমেশান জেনে নিতে পারলাম। ক্যাপাসিটেন্স, যেটা যদি আমি কোনো একটা অঙ্কে না বলে থাকি ক্যাপাসিটেন্স, তাহলে ক্যাপাসিটেন্সও জানতে পেরে গেলাম। R1 R2 ধরলাম কোনো একটা অঙ্কে কী কী ডেটা দেওয়া আছে, শুধু আধানের মান দুটো দেওয়া আছে, ধরলাম Q1 Q2 দেওয়া আছে আর R1 R2 দেওয়া আছে। তাহলে অনেক কিছু আমার জানতে পেরে যাবো, মানে যা যা জানতে চাইবে। কী কী জানতে চাইবে, প্রথমে যদি জানতে চাই যে এটার টোটাল ক্যাপাসিটেন্স কত, ঠিক আছে, তাহলে টোটাল ক্যাপাসিটি এখান থেকে জেনে নেবে। Q1 Q2 আমার ডেটা দেওয়া আছে, আর C1 C2 ডেটাটা আমি এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, R1 R2কে অ্যাড করে, মানে 4/ε0 R1 R2কে অ্যাড করে পেয়ে যাব, ঠিক আছে। মানে এই রিলেশনটাকে আরেকবার লিখতে পারি। এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে কমন পোটেনশিয়াল V ইকুয়াল টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 4/ε0, এই C1 C2 জায়গায় লিখে দিতে পারি R1 প্লাস R2, ঠিক আছে, 4/ε। কোথা থেকে পেলাম এটা, এই রিলেশন থেকে, এই তো এখানে আমার দেখানো আছে, এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি কমন পোটেনশিয়ালটা বিভিন্নভাবে ক্যাপাসিটেন্সের থ্রুতে হোক বা আমি জানতে পারছি, ঠিক আছে। তাহলে এবার ক্যাপাসিটেন্স জানার পরে এবার আমাকে যদি জানতে চাওয়া হয় যে এই যে সংযোগের পরে আধানগুলো যে Q1 ড্যাশ আর এখানে Q2 ড্যাশ এই যে হয়েছে, এগুলো কতটা গেছে, মানে আধান কতটা এদিক থেকে ওদিক গেছে, আমার এই মানগুলো জানতে চাইছি। Q1-এর টার্মসে আমি Q1 ড্যাশ আর Q2 ড্যাশকে আমি রিপ্রেজেন্ট করব। তার কীভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে অ্যাট ফার্স্ট দেখো কী কী জিনিস আমি এখান থেকে জানি সেভাবে। এখানে দেখো এই রিলেশনটা থেকেই যাচ্ছি, এই পরের ইকুয়েশনটা থেকে। তো এখানে থেকে আমি লিখছি যে Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইকুয়াল টু, এখান থেকে কী লিখতে পারি দেখো, C1/C2 লিখতে পারি, C1/C2 লিখতে পারি, অর ইকুয়াল টু লিখে দিতে পারি আমি এখান থেকে R1/R2। যদি আমি ধরলাম C1/C2 জানি না, তাহলে সেক্ষেত্রে R1/R2 দিয়ে আমি প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এখন কি করব, অর Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ প্লাস 1 ইকুয়াল টু R1/R2 প্লাস 1। और नेक्स्ट लाइने की लिखब, देखो Q2 डैश ऊपर की लिखब Q1 डैश प्लस Q2 डैश R1 प्लस R2। एकदम सहज मैथमेटिक्स, किछु कठिन नहीं, जटिल नहीं। তাহলে এই লাইনটার পরে দেখো আমি এটা রেসিপ্রোকাল করে দেবো, উল্টে দেবো। উল্টে দিলে কি পাচ্ছি দেখো, উল্টে দিলে আমি পাবো Q2 ড্যাশ ডিভাইডেড বাই Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এখান থেকে আমি একটা খুব সহজ রিলেশন পেয়ে গেলাম যে Q2 ড্যাশের মান পেয়ে গেছি। দেখো Q2 ড্যাশ ইকুয়াল টু কী হলো, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে, R1 প্লাস R2 ইন্টু এই টার্মসটা হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ ইকুয়াল টু তো আমি লিখে দিতে পারি Q1 প্লাস Q2, তাহলে ইন্টু Q1 প্লাস Q2, ঠিক আছে। তাহলে একইভাবে আমি Q1 ড্যাশও পেতে পারি, যেভাবে আমি কাজ করলাম, জাস্ট এটাকে কী করতাম, উল্টে দিতাম। উল্টে দিয়ে যে প্লাস 1 করবো, তাহলে সেক্ষেত্রে দেখবেন নিচে পড়ে যাবে Q1 ড্যাশ, তাহলে Q1 ড্যাশটা আমি একইভাবে পেতে পারি। তাহলে আলটিমেটলি এখানে কী পাবো, R2 জায়গায় R1 পেয়ে যাবো, একদম সেম রিলেশনটা পাবো। তাহলে দেখো আমি কিন্তু সবগুলো এবার জানা। যদি কোনো একটা অঙ্কে, ধরো সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে যে আমার এই যে দুটো গোলকের কথা বলেছিলাম,
তো ধরলাম প্রথম গোলকের ক্ষেত্রে যদি বলে দিত ক্যাপাসিটেন্স, তো বলেনি, কি বলেছিলাম এই দুটো টার্মস যদি দেওয়া থাকে এই ডেটার এই অঙ্কটার ক্ষেত্রে আসি, বলেছে Q1 প্রথম গোলকটাতে চার্জ দেওয়া আছে -3 কুলম মাইক্রোকুলম, ছোটো এককই ব্যবহার করি। Q2 একটা ইসে দেওয়া আছে 12 মাইক্রোকুলম গোলকে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমটার ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, পরেরটার ব্যাসার্ধ বলেছে R2 = 5 সেন্টিমিটার। তাহলে দেখো এটা যদি বের করে দেয়, এখন যদি বলে যে এর সাধারণ বিভব কত, সাধারণ বিভব কত মানে ভি জানতে চেয়েছে, তাহলে ভি যদি জানতে চায়, এমনকি এই অঙ্কটা থেকে এই কোশ্চেন, এটা ধরো আমার একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে। তো এখন যদি জানতে চাই এই প্রবলেমটা থেকে অ্যাট ফার্স্ট যে এর সাধারণ বিভব কত, তাহলে সাধারণ বিভবে দেখো ডেটাগুলো পুট করব, 3 -3 মানে ভি ইকুয়াল টু, যদি জানতে চাই আমি ভি ইকুয়াল টু কী লিখবো, দেখো -3 + 12 মানে মোট আধান ডিভাইডেড বাই 1/4πε0 মান আমরা জানি, এটা কত জানি মানে 1/4πε0 তো 9 × 10⁹, ঠিক আছে। এবার একটা কথা বলি, এটা মাইক্রোকুলম্বে, হ্যাঁ, এই 3 + 12 শুধু 4 না, মাইক্রোকুলম, মাইক্রোকুলম মানে 10⁻⁻6, ঠিক আছে। এটা উপরে হয়ে গেল, নিচে R1 + R2, R1 + R2 মানে 15, তাহলে এটাই ক্যালকুলেট করলে আমি কমন পোটেনশিয়াল সাধারণ বিভব কত পেয়ে গেলাম। এখন নেক্সট যদি জানতে চাই যে প্রত্যেকটা পরিবাহীতে কত কত করে আধান হলো, মানে আগে ছিল 3 আর 12, এখন কত কত করে হলো, দেখো এটা, দেখো এখন খুব সহজেই পেয়ে যাব। এখন যদি Q2 ড্যাশটা মাপতে চাই, Q2 ড্যাশ ইকুয়াল টু কী লিখবো, R2/R1, R2 কত 5 ডিভাইডেড বাই R1 + R2 মানে হচ্ছে 10 × 5 = 15 ইন্টু Q1 + Q2, Q1 + Q2 কত হলো, Q1 + Q2 হচ্ছে -3 মানে 12 - 3 মানে 9, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেট করি দেখো হয়ে যাচ্ছে এখানে 3 মাইক্রোকুলম্বে আছে। আর Q1 ড্যাশ কত হয়ে যাবে, যদি এই অঙ্কটার ক্ষেত্রেই দেখি, R1 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই R1 + R2 মানে হচ্ছে 15 ইন্টু কী হচ্ছে Q1 + এর টোটাল চার্জ, তাহলে এখানে দেখো কত হচ্ছে 2 3 3, তাহলে 6 মাইক্রোকুলম, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো 3 আর 6 আলটিমেটলি দেখো সব 3 আর 6কে অ্যাড করো 9 পাবে, 12 আর 3কে অ্যাড করো, 12 আর 3কে অ্যাড করো, সেটা তো 9 পাবে। তাহলে আলটিমেটলি যদি ধরি যে সংযোগের পূর্বে এর -3 মাইক্রোকুলম চার্জ ছিল, এর +12 মাইক্রোকুলম চার্জ ছিল, তাহলে এটা কমে গিয়ে এটার হয়ে গেল 3 মাইক্রোকুলম হয়ে গেল, আর এর কমে গিয়ে হলো 6 মাইক্রোকুলম। তাহলে আধানটা এইভাবেই বণ্টিত হলো, ঠিক আছে। তাহলে এই যে আধানের বন্টনের মাধ্যমে আমি কি বুঝলাম, যে ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করছে, যে ক্যাপাসিটেন্স অ্যাকচুয়ালি এই বিভিন্ন ধারক মানে বিভিন্ন পরিবাহী বিভিন্ন ধারকত্বের জন্য কিন্তু আধানটা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কী বললাম, যে ডিস্ট্রিবিউশনের ফলেও মোট আধান সংস্থার কিন্তু সমান থাকবে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে, আমি এই বক্সের মাধ্যমে যে করে দিয়েছি, এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো করে নোট ডাউন করে নেবে, যে ভি এর কমন পোটেনশিয়াল কী করে বের করতে হয়, কীভাবে রিডিস্ট্রিবিউটেড চার্জ, এটাকে রিডিস্ট্রিবিউট না বণ্টিত হওয়ার পর যে আধানগুলো কত কত আসবে সেভাবে কী করতে হয়। এখান থেকে আমি ক্যাপাসিটেন্সের আইডিয়াটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে এই রিলেশনটা কিউ এর সাথে কীভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালোভাবে নোট ডাউন করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো, ওকে। চলে আসছি পরবর্তী টপিকে। পরবর্তীতে আমরা কি জানবো, যে তা করা হলো যে এই আধান যে বন্টন হলো, মানে আধানটাতে আমি ধরলাম এক জায়গা থেকে আরেক জায়গায় আমি একটা গোলক থেকে আরেকটা গোলকে নিয়ে গেলাম, মানে কি ঘটনাটা ছিল, এই একটা গোলক ছিল, এই একটা গোলক ছিল, ঠিক আছে। এখানে C1 ছিল, এখানে C2 ছিল। এবার যদি সংযোগ করে দিই তাহলে এর মধ্যে কিছু চেঞ্জেস চলে আসলো, কমন পোটেনশিয়াল V1 হয়ে গেল, ঠিক আছে। এবার এটার মধ্যে তো আধান তো আর Q1 নেই, Q1 ড্যাশ হয়ে যাবে এর আধার মধ্যে, ঠিক আছে। তো সংযোগের পূর্বের ছবিটা আরেকবার লিখেই দিই, এখানে Q1 ড্যাশ হয়ে যাবে,
Q1 ড্যাশ হয়ে যাবে সংযোগ করা হয়ে গেলে, Q2 ড্যাশ হয়ে যাবে। আর সংযোগের আগে কেমনটা ছিল এইরকম, C1 C2 যদি হয় তাহলে এর পোটেনশিয়াল ছিল V1 V2, জাস্ট একটু আগে যেটা করালাম। Q1 হচ্ছে আধান, Q2 হচ্ছে এর আধান। যদি হয় তাহলে আধান বন্টনের দরুন কিন্তু শক্তির ক্ষয় হয়। তো ক্ষয় হয় কি হয় না আমরা দেখব, ঠিক আছে? তার আগে শক্তি আধানের জন্য কেমনভাবে শক্তি সঞ্চিত থাকে সেই জিনিসটা আমাদের অল্প বিস্তর লাস্ট ক্লাসে জানা গেছে, পড়েছিলাম। একটা বিচ্ছিন্ন পরিবাহের জন্য একটা যদি পরিবাহের ক্যাপাসিটেন্স C থাকে আর ওর মধ্যে আধান যদি Q সঞ্চয় থাকে তাহলে তার পুরো শক্তিটা সঞ্চিত হয় U = ½ CV²। তাহলে প্রথম ক্ষেত্রে, প্রথম গোলকটার ক্ষেত্রে, এই গোলকটার ক্ষেত্রে কতটা ধরলাম এর U1 শক্তি সঞ্চিত। তাহলে U1 = কি লিখব, ½ C1 V1²। এর ক্ষেত্রে কি লিখব, এর ক্ষেত্রে ধরলাম এর শক্তি U2কে আমি লিখলাম, মানে সঞ্চিত শক্তি, স্থিতিশক্তি। এটার ক্ষেত্রে চার্জ দিয়েছি, শক্তি সঞ্চিত হবে এই দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এটি প্রথম দ্বিতীয় সবার ক্ষেত্রে। তাহলে U2 = কি লিখব, ½ C2 V2²। তাই তো বোঝা যাচ্ছে, ½ C2 V2²। তাহলে এটার ক্ষেত্রে আমি কী লিখবো, একইভাবে লিখছি। এখানে দেখো এর শক্তিটা চেঞ্জ হয়ে যাবে, U1 ড্যাশ লিখছি। U1 ড্যাশ = কি লিখবো, ½ C1 V², কারণ পোটেনশিয়াল V হয়ে গেছে। আর U2 = কি লিখব, ½ C2 V²। ঠিক আছে? তাহলে আমি এই দুটো, এটা কি পেলাম, ½ U2 ড্যাশ, হ্যাঁ এটা পেলাম সংযোগের পরে প্রথমটার শক্তির যে পরিবর্তন, মানে শক্তিটা যেটা হলো সেটা স্থিতিশক্তি, দ্বিতীয়টার স্থিতিশক্তি হলো সংযোগের পরে এটা। আর এগুলো কি ছিল, সংযোগের পূর্বে। হ্যাঁ, বাঁদিকেরটা হচ্ছে সংযোগের পরে, এটা হচ্ছে আমার পরে, আর এটা হচ্ছে আমার পূর্বে, সংযোগের পূর্বে। পূর্বে আর পরে শুধু লিখে দিলাম, এটা সংযোগের কথাটাও আছে। তাহলে সংযোগের পরে আর পূর্বে এই ব্যাপারটা হচ্ছে। তাহলে কি কি ঘটনা ঘটছে দেখি। অ্যাট ফার্স্ট দেখো কী কী জিনিস জানি। সংযোগের পূর্বে আর পরের ক্ষেত্রে আমাদের কি হয়, যে Q1 + Q2 মানে মোট আধান = কী পাবো, সংযোগের পূর্বে ছিল, পরে কত হলো Q1 ড্যাশ + Q2 ড্যাশ। এটা তো জানি আমরা, একটু আগেই বললাম যেটা হবেই। তাহলে Q1 = কী লিখতে পারি, দেখো Q = CV। হ্যাঁ, সেখান থেকে আমি লিখতে পারি অর Q1 মানে আমি লিখতে পারি C1 V1 লিখে দিলাম, প্লাস Q2 = কী লিখবো, C2 V2। Q1 ড্যাশ = কী লিখবো, C1 V। হ্যাঁ, সেটা এখানে V1 করে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আগে, এটা V1 না, এটা V2 হয়ে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ Q1 ড্যাশ = হ্যাঁ লিখবো আমি C1 V। আর Q2 ড্যাশ = লিখবো C2 V। আর এখান থেকে একটা জিনিস দেখো, কমন পোটেনশিয়ালের একটু আগেও একটা আমি রিলেশন পেয়েছিলাম, ঠিক আছে? আবার একটা নতুন রিলেশন পেলাম, যদি আমার বিভিন্ন টাইপের, যেমন আমার অঙ্ক রিকোয়ার্ড সেখান থেকেও একটা পেলাম। এখান থেকে দেখো কমন পোটেনশিয়াল পাবো C1 V1 + C2 V2 / C1 + C2। এই একটা রিলেশন কিন্তু পেয়ে গেলাম। এটাকে ইকুয়েশন আমি 1 হিসেবে লিখছি। তাহলে আমি একটা রিলেশন এখান থেকে পেয়ে গেলাম, এক কমন পোটেনশিয়াল। এটা আমার কাজে লাগবে। এখন আমি কি করব, শক্তির কথা বলেছি, তাহলে শক্তির ক্ষয় না হয়েছে। এবার দেখো সবসময় শক্তির কথা বলবে, একজন পার্টিকুলার না, এটা সংস্থা। এই দুটো পরিবাহী মিলে একটা সংস্থা, এটাও একটা সংস্থা। তাহলে এই সংস্থার শক্তি পূর্বে কত ছিল, এটাকে আমি পুরোটাকে UI লিখছি। পূর্বে কত ছিল, UI = পূর্বে আমার মোট শক্তি কত ছিল, ½ C1 V1² প্লাস ½ C2 V2²। পূর্বে ছিল। আর পরে কত ছিল, এটাকে ফাইনাল হিসেবে লিখছি, UF লিখছি। কত ছিল, ½ এই তো দুটো অ্যাড করব, V² কমন, C1 + C2, এই তো আমার ছিল। এখন আমি কি করব, যে শক্তি ক্ষয় হবে না, শক্তি একই আছে, মানে শক্তির পরিবর্তন, মানে আমরা কি জানি শক্তি তো কনজার্ভ থাকে। তো দেখছি এখানে কনজার্ভ আছে, বা কনজার্ভ তো ডেফিনেটলি থাকবে। কিন্তু আমি যদি সংস্থাটার কথা বলি, যে স্থিতিশক্তি কি সংস্থাটার আগে যেটা ছিল পরেও একই থাকবে, দেখি।
তাহলে আমি যদি দুটোকে বিয়োগ করি, বিয়োগফল যদি শূন্য হয় তাহলে বুঝবো যে দুটো সমান আছে, মানে ইউ আই ইকুয়াল টু ইউ এফ। এখন তো বোঝা যাচ্ছে না রিলেশন দেখে যে আদৌ কোনটা। তো আমি কী করবো বোঝার জন্য, ইউ আই, তাহলে আমি এর পরিবর্তনটা ডেল্টা ইউ হিসেবে লিখছি। ডেল্টা ইউ ইকুয়াল টু, পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা ফাইনালটা আগে নিই, কিন্তু এক্ষেত্রে আমি ইনিশিয়ালটা আগে নিলাম, ঠিক আছে, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। নিলেও কোনো অসুবিধা নেই, তোমরা ইউএফ মাইনাস ইউআই করতে পারো, কোনো অসুবিধা নেই, নেগেটিভ অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো আমি জানতে চাইছি যে শক্তির দুটোর পার্থক্যটা কত আছে। পার্থক্য তো আমরা যেমন হয় নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এবার ডেটাগুলো বসাচ্ছি। কী রেখে লিখবো, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ V স্কোয়ার C1 প্লাস C2, এই তো রিলেশন। और এখান থেকে এখানে এই লাইনে চলে আসছে, और ডেল্টা ইউ ইকুয়াল টু, এই লাইনটা আরেকবার আমাকে একটু রিপিট করতে হবে, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস, এখানে ভি এর এই টার্মটা ইকুয়েশন 1 থেকে যেটা পাবো সেটা লিখে দেবো, এই জিনিসটা লিখে দেবো, কত C1 V1 C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটা যদি লিখে দিই ভি এর টার্মটা, দেখো কী পাবো, এখান থেকে যদি হাফ, আমি একটু জাস্ট ক্যালকুলেট করে নিচ্ছি, এখানে ভি স্কোয়ারের জায়গায় আমি যদি এই জিনিসটা লিখে দিই আর উপরে C1, ঠিক আছে, যদি ক্যালকুলেট করি দেখো এ হাফ তো থাকলোই, ঠিক আছে, ভি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম এখানে C1 V1 প্লাস C2 V2 স্কোয়ার বাই, এখানে দেখো C1 প্লাস C2 স্কোয়ার হয়ে যাবে, কিন্তু উপরে একটা C1 C2 আছে, তার মানে আমি শুধু এখানে C1 প্লাস C2 লিখে দিতে পারি। আর এখানে আমি শুধু লসাগু করব, কি লিখবো, C1 প্লাস C2 ইকুয়াল টু, আমি এখান থেকে দেখো হাফটাও লিখে দিচ্ছি, হাফটাকেও আমি নিয়ে নিচ্ছি 2 ইন্টু C1 C2, হাফ সবার মধ্যেই কমন আছে। তাহলে এখান থেকে যদি আমি এবার মাল্টিপ্লাই করি কী পাবো, দেখো ফার্স্ট C1 V1 স্কোয়ারের সাথে C1 এর করবো, কত লিখবো, C1 স্কোয়ার V1 স্কোয়ার, C1 V1 স্কোয়ারের সাথে C1 যদি করি, তারপরে C1 V1 স্কোয়ারের সাথে C2 এ করবো, কী লিখবো, C1 C2 V1 স্কোয়ার, তাই তো, প্লাস একইভাবে এটার জন্য করবো C1 C2 V2 স্কোয়ার প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস যা আছে উপরেরটা তাই লিখে দিতে হবে। উপরেরটা কিন্তু ব্রেক করে লিখছি, কেমনভাবে লিখছি, পুরো স্কোয়ার টার্মটা ব্রেক করে, কী লিখবো, C1 V1 স্কোয়ার মাইনাস C2 V2 স্কোয়ার, ঠিক আছে, জায়গা নেই বলে আমি উপরে লিখে দিচ্ছি এখানে, মাইনাস 2 C1 C2 V1 V2, ঠিক আছে। এবার দেখো যদি লিখে দিই কী কী টার্মগুলো কেটে যাচ্ছে, C1 স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে C1 V1 স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস C1 V1 স্কোয়ারের সাথে, এখানে C2 V2 স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস C2 V2 স্কোয়ার, তাই আলটিমেটলি পড়ে থাকছে C1 C2, এই পুরো টার্মটা পড়ে থাকছে। কী কী পড়ে থাকছে আমি দেখি, और ডেল্টা ইউ, ঠিক আছে, ইকুয়াল টু কী পেলাম আমি, 2 C1 C2, এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে C1 C2টা কমন, C1 C2 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 V1 V2, দেখো উপরের এটা যদি মাইনাস V1 V2, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে C1 C2 বাই 2 C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 এর স্কোয়ার। সহজে আমি রিলেশনগুলো কিন্তু প্রুফ করে নিতে পারি। তাহলে ডেল্টা ইউ মানে হচ্ছে কি, আমরা কি ধরেছিলাম, ইউআই মাইনাস ইউএফ ধরেছিলাম, ইউআই মাইনাস ইউএফ মানে প্রাথমিক স্থিতিশক্তি মাইনাস অন্তিম মানে সংস্থার প্রাথমিক স্থিতিশক্তি মাইনাস সংস্থার অন্তিম স্থিতিশক্তি। তাহলে সেক্ষেত্রে এটা এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে, ডিপেন্ড করছে। যদি V1 ইকুয়াল টু V2 হতো তাহলে ডেল্টা ইউ হয়ে যেত কত, জিরো, তার মানে শক্তির কোনো পরিবর্তন হতো। দেখো V1 ইকুয়াল টু V2 মানে দুজনের এই যে V1 আর V2 যদি সমান হতো, V1 V2 ইকুয়াল হতো, তাহলে কি
আধানের লেনদেনই হতো না, মানে আধান বন্টনই হতো না, তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। কিন্তু V1 আর V2 যদি আলাদা হতো তাহলে খেলতে গিয়ে এই স্কোয়ার টার্মটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাই তো? আর এই যে পুরো টার্মটা, এই টার্মটাকে যদি ইন্ডিভিজুয়ালি আমি বলি অবশ্যই গ্রেটার দেন জিরো, কারণ C1 C2 এটা কখনোই নেগেটিভ হতে পারে না, তাই এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো। এই টার্মটার ক্ষেত্রেও বলতে পারছি অলওয়েজ এটাও গ্রেটার দেন জিরো, এটাও গ্রেটার দেন, তা আলটিমেটলি এই টার্মটি যেন অলওয়েজ গ্রেটার দেন জিরো হয়ে যাবে, কোনো নেগেটিভ টার্ম নাই, যেহেতু স্কোয়ার টার্মে আমি নিয়ে চলে এসেছি এই জায়গাটাকে, আর এটা তো নেগেটিভ হবেই না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে UI গ্রেটার দ্যান UF। তার মানে কি UI মানে কি সংস্থার প্রাথমিক স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি গ্রেটার দ্যান সংস্থার অন্তিম গতিশক্তি, মানে সংযোগের আগে, এটা সংযোগের আগে, এটা সংযোগের পরে। তার মানে কি বললাম, শক্তির কিছু ক্ষয় হয়েছে, শক্তি কমে গেছে, কারণ পরে দেখছো কমে গেছে, তাহলে শক্তির ক্ষয় হয়েছে, শক্তির ক্ষয় এখান থেকেই জানতে পারলাম। তো ক্ষয় হয়েছে এটা কি করে বুঝি আমরা, কিন্তু এটা ভিজুয়ালিও দেখতে পাই বা কানেও শুনতে পাই। কীরকমভাবে, কারণ যখন সংযোগ করা হয় তখন একটা স্পার্ক হয় বা আলোক শক্তি, শক্তির তো ক্ষয় হচ্ছে কোনোভাবে প্রকাশ হচ্ছে, ক্ষয়টা কীভাবে প্রকাশ হচ্ছে, স্পার্ক হচ্ছে, ঠিক আছে? স্পার্ক স্পার্ক হচ্ছে মানে একটা ঝলক আছে, আমরা ঝলক পাচ্ছি, আলোর ঝলক, ঠিক আছে? স্পার্ক হয় বা সেকেন্ড কি হয়, একটা চিরচির আওয়াজ হয়, মানে কখনো লাইট এনার্জি আর মানে উইথ সাউন্ড এনার্জি, কিন্তু এই দুটো শক্তিটা কিন্তু ক্ষয়ের রূপটা নিয়ে নিচ্ছে। শক্তি তো কনজার্ভ থাকবে, কি বলেছি, কারণ মানে টোটাল শক্তি যদি এখানে যা ছিল স্থিতিশক্তি, যে ক্ষয়টা হচ্ছে, এই যে মাইনাস যে ফ্যাক্টরটা কতটুকু পেলাম, এই জিনিসটা কী হিসাবে আকার নিবে, আলো হিসেবে আর শব্দ হিসেবে আকার নেবে, একটা আওয়াজও পাই, একটা আমরা স্পার্কও দেখতে পাই। এইভাবে কিন্তু আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়টাকে আমরা করতে পারি। তাহলে কি বুঝলাম এই জায়গা থেকে, যে কোনো দুটো পরিবাহী, গলীয় পরিবাহীকে, গলীয় ইন দ্য সেন্স ক্যালকুলেশনের সুবিধার্থে এটা গলীয় ছাড়া যে কোনো পরিবাহীর ক্ষেত্রেও হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশনে, এটার ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা ডেফিনেটলি আর রিলেশন নিয়ে আসনি, মানে এটা যে কোনো পরিবাহীর ক্ষেত্রেই হবে, ঠিক আছে? এটা আমি গোলক নিয়েছি জাস্ট ছবির সুবিধার্থে। তো যে কোনো দুটো পরিবাহী ক্ষেত্রে যদি পরিবাহী দুটোকে কাছাকাছি মানে এনে যদি সংযোগ করি, মানে কোনো তার দিয়ে যদি জুড়ে দিই, তাহলে তার মধ্যে আধান বন্টন হবে, আধান বন্টনের ফলে শক্তির ক্ষয় হবে, আর সেই শক্তির ক্ষয়টাই আমরা কিন্তু এইভাবে, এই রূপে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সব বিচ্ছিন্ন পরিবাহীরই কথা বলে গেলাম, বিচ্ছিন্ন পরিবাহী। তো আমার নেক্সট ক্লাসে আমি পুরোপুরি ক্যাপাসিটারে ঢুকে যাবো, এবং নেক্সট ক্লাসে শুরু ক্যাপাসিটারের ইন্ট্রোডাকশান থেকে আমরা চলে আসবো ক্যাপাসিটারে কেমন টাইপ হয় এবং কীভাবে আমরা ক্যাপাসিটারগুলোকে করি, ঠিক? ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কিন্তু এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো দেখতে সহজ লাগলেও কী বলেছি, খাতা পেন নিয়ে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাছাড়া কিন্তু তোমাদের সরবরাহ হবে না। ওকে, থ্যাংক ইউ শোনার জন্য। তোমরা ভালোভাবে কিন্তু এগুলোকে শুধু শুনে নেওয়াটাই নয়, খাতা পেন নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমরা জিনিসগুলোকে সহজে আয়ত্ত করতে পারো। ওকে, থ্যাংক ইউ।